হুম, হ্যালো জানি। বন্ধুরা, আপনারা দেখছেন টিম রিহাস। আর বেশ অনেকদিন বাদে একটা পডকাস্ট। এর আগে আমরা অরিত্রদার সাথে পডকাস্ট করেছিলাম, দুটো পার্টে বেরিয়েছিল, সবাই হেভি রেসপন্স দিয়েছিল। অরিত্রদা প্রচুর লোকজন দেখেছিল এবং শর্টস গুলোও দেখেছিল। তো আজকে আবার অরিত্রদা অনলাইনে আছে, অনলাইনে আমরা আছি। তো পডকাস্টে কেমন আছো আগে বলো, আগে এটা থেকে শুরু এই করি। চলছে, সবই চলছে। আর অডেসি দেখলাম দুবার, তোমার রিভিউটাও দুবার দেখলাম। দেখা হয়ে তুমি গেছে? মনে হয়, হ্যাঁ দুবার দেখলাম। হ্যাঁ, আমিও রিভিউ করেছি। হুম। আচ্ছা, আর ওই আরেকটা জিনিস, আমি আজকে আমরা মেইনলি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলে দিই যে বিষয়ে ডিসকাস করব। ইমতিয়াজ আলীর যে ছবি, ইমতিয়াজ আলীর যে ফিল্মোগ্রাফি, রিসেন্টলি মেয়া ওয়াপাস আউঙ্গাও বেরিয়েছে, সেটাও মানুষজন দেখেছে এবং বলা যেতে পারে, আমি জানি না স্লিপার হিট ভার্ডিক্টটা বলা যায় কিনা, কিন্তু হুম, অনেক লোকই দেখেছে, প্রচুর লোক দেখেছে। হুম, আবার অন্যদিকে তোমার হচ্ছে গিয়ে রাজু হিরানিরও ছবি, মানে একটা সিরিজ বেরিয়েছে, ফার্স্ট ওটিটিতে হুম, সিরিজ, হুম। তোমার প্রীতম এন্ড পেড্রো। তো এই দুজন ডিরেক্টরের ফিল্মোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে ডিসকাশন হবে, কিন্তু ডিসকাশনে ঢোকার আগে খালি একটা পয়েন্টে কথা বলতে চাই। ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে কি বলবো অরিত্রদা? ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে তো দেখো আমার চ্যানেলে বলেছি, মানে ইট হ্যাজ বিকাম আ জোক কমপ্লিটলি। মানে এটা নিয়ে কিছু বলার নেই, যেখানে কার্তিক আরিয়ানকে বেস্ট অ্যাক্টর দিচ্ছে এবং তুমি ওই বছর 2024-এ পৃথ্বীরাজ সুকুমারন গোট লাইফ করেছিল। তারপরে কিষ্কিন্দা কান্ডামের মতো ছবি ছিল যেখানে স্ক্রিন প্লের জন্য, সেখানে পুষ্পা 2-কে স্ক্রিন প্লে দিয়েছে, বেস্ট স্ক্রিন প্লে। তারপরে মহারাজার মতো ছবিকে দেয়নি, মে আরগান বলে একটা তামিল ফিল্ম ছিল সেটাকে পুরো অ্যাভয়েড করে দিয়েছে, সেখানে ধানুষের রায়ান বলে ছবিটাকে দিয়েছে। তো এরকম প্রচুর ছবিকে মানে আনডিজার্ভিং আর কি ভুলভাল দিয়ে দিয়েছে। এবং মানে সেটা আর্টিকেল 370 হোক, ইয়ামি গৌতমকে দিয়ে দিয়েছে যেখানে অল উই ইমাজিনেস লাইটে কানি কুসরুতি ছিল। তারপরে আমাদের গার্লস উইল বি গার্লস এর যে প্রীতি বলে যে মেয়েটি ছিল, তো ওদের প্রত্যেকের পারফরমেন্স। বা সাউথে আরেকটা ছবিও ছিল, হুম, পার্বতী। পার্বতীর ওই ছবিটা বেসিক্যালি ফ্লাড নিয়ে ছিল, ওটা দেখো পারলে। হুম। নামটা আমার একটু মনে আসছে না আর কি, মানে একটু প্রনাউন্স করা দেখেছি ডিফিকাল্ট। তো দেখেছি, ওই আমি ছবিটাতে পার্বতী নিয়ে, ওই পার্বতী, পার্বতীর ছবিটা দেখেছি। হ্যাঁ তো পার্বতীর ছবিটাতে পারফরমেন্স খুব ভালো ছিল। তারপরে একটা চিলড্রেন ফিল্ম হয়েছিল যেটা বেস্ট চিলড্রেন ফিল্ম পেয়েছে, 35 চিন্না কাথা কাদু বলে। ওটাতে নিবেতা থমাসের পারফরমেন্স হুম। খুব ভালো ছিল। তো ও ফিমেল ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি ডিজার্ভিং। তো মানে ডিজার্ভিং লোকেদেরকে দেয়নি আর কি। এবং আমরা এটা দেখো দিনের পর দিন দেখতেই পাচ্ছি, যেখানে কেরালা স্টোরির মতো ছবিকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে, পুষ্পার জন্য আল্লু অর্জুনকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে, জওয়ানের জন্য শাহরুখ খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে। তো সেখানে আর কি তুমি এক্সপেক্ট করবে আর কি? হ্যাঁ, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে ক্রেডিবিলিটিটা, এটা টোটালি লস্ট। এটা থেকে আর কেউ কিছু, মানে হুম, ধরো আগে একটা ছবির ওপরে লেখা থাকতো জাতীয় পুরস্কার প্রাপ্ত, এটা থেকে আর হুম, মানুষের কিছু ভরসা থাকবে না। যদিও আমার মনে হয় বাংলার অ্যাওয়ার্ডটা কিন্তু ভালোই দিয়েছে, মানে অ্যাপার্ট ফ্রম যেগুলো বললে একদমই ঠিক, কিন্তু বাংলার যে অঞ্জন দত্তের পুরস্কারটা, এটা হ্যাঁ, হ্যাঁ, বেশ ওয়েল ডিজার্ভ। হুম। যাই হোক চালচিত্র এবার, এখন একদম ওয়েল ডিজার্ভ। ইভেন আমি বলছি বাচ্চাগুলো যে অঙ্ক কি কঠিনের জন্য বাচ্চাগুলো পেয়েছে বেস্ট চিলড্রেন অ্যাক্টর, তিনজন বাচ্চাই পেয়েছে, ওদের পারফরমেন্সও খুবই ভালো ছিল, তো ওটাও ডিজার্ভিং আর কি। অঙ্ক কি কঠিন দেখেছিলাম, অঙ্ক কি কঠিন নিয়ে না, মানে ঠিক আছে এটা থাক, এটা নিয়ে আর বলবো না, কিন্তু বাচ্চাদের কোথাও গিয়ে যেন শেখানো বুলি এই ব্যাপারটা কিন্তু ছিল, হুম, যে ওদের একটু শেখানো, মানে বিষয়টা একটু শেখানো। হ্যাঁ। আচ্ছা, না যাই হোক ওটাতে তো। কি আর হয়ে গেছে বলতে পারো? মানে তুমি যেটা বলছো, আমার ওটা ওই ছবিটা দেখে আমার ওটা মনে হয়েছিল কি, যে বাচ্চাদের মধ্যে সিম্পলিসিটিটা কম আছে, মানে ওরা হ্যাঁ, বাচ্চারাই কথা বলছে, কিন্তু কথাগুলো যেন বড়রা বসিয়েছে আর কি ওদের মুখে আলাদা করে। ব্যাপারটা সেরকম হয়ে এটা গেছে। আমারও ফিল হয়েছে। হুম, ঠিক। যাই হোক, এবার আজকের টপিকে ঢুকি। তো ফার্স্টে ইমতিয়াজ আলী দিয়ে শুরু করি, তুমিও ইমতিয়াজ আলীর অনেক ফ্যান, এবং আমি এটা হুম, জাস্ট একটা অডিয়েন্সের জন্য বলি, এটা অনেকদিন আগে 2021-22 সালে। সেটা হচ্ছে গিয়ে মানে তামাশা নিয়ে ওই অরিত্রদাকে আমি ইনস্টাগ্রামে মেসেজ করেছিলাম, ওই দা পাং 26-এ, যে প্লিজ হুম। তামাশা থেকে একটা ভিডিও টিডিও করো। এবং পরে অরিত্রদা, জানে না আমার রিকোয়েস্টে নাকি এমনিতেই করেছিল তামাশা নিয়ে একটা ভিডিও, যে হাউ তামাশা চেঞ্জ ইজ লাইফ। তো আমরা কি তামাশা থেকে শুরু করব? হ্যাঁ, তামাশা দিয়ে শুরু করতে পারো বা সোচানা থেকে, মানে পরপরও যেতে পারো, যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি তাহলে প্রথম যে ছবিটা দেখা হয়েছিল ইমতিয়াজ আলীর, ওটা থেকে শুরু করি। তুমি ফার্স্ট দেখেছিলে এবং ভাল লেগেছিল, ওটা ওটা কোন আ- অভিজ্ঞতা? আমি প্রথম দেখেছিলাম জাব উই মেট, তারপরে সোচানাথা দেখেছিলাম। তো আমার ক্ষেত্রে ওইটা আর কি একটু জাস্ট উল্টো, মানে সোচানাথাটা আমি জাস্ট পরে দেখেছি। জাব উই মেট প্রথম দেখেছিলাম, জাব উই মেট তখন খুবই ভালো লেগেছিল, একটা ফ্রেশ ভাইব ছিল আর কি। তখন বলিউডের সিনেমা ওরকম হতো না। তো সেইখানে সেই হুম। সময়টাতে প্রকাশ রাও, বিশাল ভারদ্বাজ, এরা সবাই একটা নতুন ধরনের সিনেমা বলিউডে নিয়ে আসছিল। তো দ্যাট ফ্রেশনেস জাব উই মেট হ্যাভ। বাট আমার মনে হয় জাব উই মেট বা লাভ আজকাল অব্দিও না, মানে ইমতিয়াজ আলী ওয়াজ মোর মেন স্ট্রিম।
মানে তারপরে আমার মনে হয় রকস্টার, তামাশা, হাইওয়ে এই ছবিগুলো অনওয়ার্ডস হি ওয়েন্ট মোর ইনসাইড, মানে আরো হুম। স্পিরিচুয়াল লেভেলে অপারেট করা, আরো বেশি আর একটু ডেপ। ইন্ট্রোস্পেকশন করা, এইগুলোর দিকে আরো বেশি, মানে রকস্টার অনওয়ার্ডস হি স্টার্টেড মুভিং টুয়ার্ডস দ্যাট। নাহলে তুমি দেখবে লাভ আজকালেও ডেপথ আছে, কিন্তু স্টিল লাভ আজকাল ইজ লাইক আ, মানে ইটস আ কমার্শিয়াল রোমান্টিক ফিল্ম আর কি, ইটস আ রম কম, মানে দের ইজ লট অফ কমেডি অ্যান্ড এভরিথিং। জাভ উই মেটের ক্ষেত্রে প্রথম দিকটা পুরোটাই হিউমারাস, পাঞ্জাবের যে পুরো এপিসোডটা ইত্যাদি, ইমোশন আছে, ডেপথ আছে, বাট দ্যাট কামস ইন লট লেটার। নাহলে ওই ক্যারেক্টারটা, গীত ক্যারেক্টারটা প্রচন্ড বাবলি একটা ক্যারেক্টার, কারিনা কাপুরের মানে কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই সব জিনিসপত্রগুলো আমার মনে হয় আছে, এবং সোচানাতে তো হিউমার প্রচন্ড ভালো আছে আর কি প্রথম দিকটাতে। তো আমার মনে হয় ইনিশিয়ালি হি ওয়াজ দ্যাট, দেন ও পুরোপুরি একটা ইন্ট্রোস্পেক্টিভ একটা মোডে চলে যায় আর কি, ফ্রম রকস্টার অনওয়ার্ডস। জাবুই মেট আমারও হচ্ছে গিয়ে সোচানাথা আমি অনেক পরে দেখেছি, এবং জেনেও ছিলাম যে সোচানাথা হচ্ছে কি ইমতিয়াজ আলীর ছবি অনেক পরে গিয়ে। কারণ সোচানাথা অ্যাকচুয়ালি মানে এখন গিয়ে হয়তো একটা কাল্ট ক্লাসিক বা আন্ডাররেটেড ফিল্ম হিসেবে, আগে কিন্তু অতটা খুব একটা আলোচনা হতো না। জাবুই মেটটাই সবাই দেখেছিলাম। জাবুই মেটের ক্ষেত্রে কোন জিনিসটা তোমার খুব স্পেশাল মনে হয়, যে মানে ওটা একটা রমকম হয়েও বলিউডের অন্যান্য যে রমকম গুলো সেটা হচ্ছে তো ডিফারেন্ট ছিল, তো মানে কিভাবে, মানে ওই জায়গাটা কোথায় গিয়ে ডিফারেন্ট লাগছিল, ওই ভাইবটা নতুন একটা নতুনত্ব কিছু একটা? না, ব্যাপার হচ্ছে তখন যদি তুমি দেখো, তখন যে মানে তখন অ্যাকচুয়ালি বলিউডে যে রোমান্টিক ছবি হচ্ছিল, শাহরুখ খান তো রোম্যান্স করছিল, তো সেটা একটা দেখবে মানে একটা ওল্ড স্কুল রোম্যান্স ছিল আর কি। মানে ধরো বীর জারা হুম, হচ্ছে তার 2-3 বছর আগে, তো বীর জারা কি দেখাচ্ছে, এটা ইটার্নাল লাভ স্টোরি, ঠিক আছে। ক্যারেক্টার গুলোর মধ্যে কোনো ফ্ল নেই, মানে ধরো বীর জারাতে বীর প্রতাপ সিং যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি, একদম গুড ক্যারেক্টার ফার্স্ট টু লাস্ট, প্রেমের জন্য যে কোনো হুম, এক্সটেন্ড অব্দি চলে যাবে, এই করবে, তো এরকম একটা চরিত্র থাকতো। বা তুমি যদি দেখো অন্য যে ছবিগুলো হতো, তখন প্রচন্ড বেশি এনআরআই বেসড ছবি হতে শুরু করেছিল, এই কাবি খুশি কাবি গাম ইত্যাদি, আরো হুম, অনেক ছবি হচ্ছিল। তো তুমি দেখবে প্রেম গুলো হচ্ছিল সব ফরেন লোকেশনসে, ঠিক আছে। এবং সেখানে যে কনফ্লিক্টটা হতো, কনফ্লিক্টটা দেখবে সবসময় এক্সটার্নাল কনফ্লিক্ট হতো, মানে একটা তৃতীয় ব্যক্তি আছে, সেটা মেয়ের বাবা হতে পারে, ছেলের বাবা হতে পারে, আরেকটা কোনো ছেলে হতে পারে। ইভেন তুমি দেখবে এই যে কুচকুচ হতা এই ধরনের লাভ স্টোরি, দের ইজ অলওয়েজ আ থার্ড গাই, মানে আরেকটা লোক আছে যাকে হিরোকে হারাতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, বা সে হিরোইনকে হিরোর হাতে তুলে দিচ্ছে, রেহনা হ্যায় তেরে দিল মে ইত্যাদি, সবের মধ্যে ওই ব্যাপারটা আছে। কিন্তু ইমতিয়াজ আলী লাভ স্টোরিতে তুমি দেখবে দ্য কনফ্লিক্ট ইজ অলওয়েজ ইন্টারনাল কনফ্লিক্ট, দের ইজ নো এক্সটার্নাল কনফ্লিক্ট। মানে কোনো অন্য লোক তোমার রিলেশনশিপটাকে ঘাটাচ্ছে না, তুমি নিজেই তুমি শত্রু। মানে তুমি তোমার নিজের অ্যাকশনসে, তোমার নিজের ডিসিশনসে, তোমার নিজের ভাবনা চিন্তার মধ্যে এমন একটা পরিবর্তন আছে, কারণ মানুষ তো একরকম থাকে না, তার মধ্যে যে চেঞ্জেস হুম। গুলো আসছে সেটার জন্য তার রিলেশনশিপের উপর এফেক্ট পড়ছে। এবং অ্যাট দ্য সেম টাইম গল্পটা প্রচন্ড ইন্ডিয়ার হার্টল্যান্ডে, মানে পাঞ্জাবে, দিল্লিতে, বম্বেতে, একদম রিয়েল জায়গায় মানে হচ্ছে, ক্যারেক্টার গুলো খুব রিয়েল ফিল হচ্ছে। মানে আদিত্য কাশ্যপকে জাভ উই মেটে দেখাচ্ছে একটা বড়লোক বিজনেসম্যানেরই ছেলে দেখাচ্ছে, কিন্তু সেই ক্যারেক্টারটা প্রচন্ড রিয়েল, একটা ট্যাঞ্জিবল ক্যারেক্টার। সেই লোকটা একটা মানে একটা এতে, মানে তার একটা কামিং অফ এজ গল্প আছে, মানে সে হয়তো বড় লোকের ছেলে হতে পারে, কিন্তু বিজনেসের মধ্যে ইন্টারেস্ট নেই, ধীরে ধীরে গ্রো করছে, যখন গীতের সাথে দেখা হচ্ছে। আর একটা রিলেশনশিপ যেটা মানুষকে কি করে, গ্রো করতে সাহায্য করে। সেই যে ব্যাপারটা আগে যেরকম কি হচ্ছে, তুমি বীরজারার ক্ষেত্রে ডিফারেন্স দেখো, প্রীতি জিন্টা শাহরুখ খানের জীবনে এসে শাহরুখ খানকে অ্যাজ এ হিউম্যান বিং কিন্তু চেঞ্জ করছে না, শাহরুখ খান প্রথম থেকেই ভালো, শেষ অব্দি ভালো। সেটা একটা ওল্ড স্কুল চার্ম আছে, ওই লাভ স্টোরিটা আমি খারাপ বলছি না, কিন্তু ওটা ইয়াশ চোপড়া বা যারা যারাই তখন লাভ স্টোরি বানাতো, মানে দ্যাট হ্যাজ এ ডিফারেন্ট কাইন্ড অফ চার্ম। কিন্তু সেখানে একটা ক্যারেক্টার তোমার জীবনে আসার জন্য তোমার যে অ্যাকশনসে বা তোমার প্রফেশনে বা কিছুর মধ্যে চেঞ্জ হচ্ছে, তুমি দেখবে এটা ইমতিয়াজ আলী নিয়ে এসে, তামাশা বলো, লাওয়াজকাল বলো, হুম, ঠিক আছে। হুম। তুমি দেখবে যে কেরিয়ারের উপরে প্রেমের এফেক্ট পড়ছে, বা মানুষ যত চেঞ্জ হচ্ছে, সময় যাচ্ছে, রিলেশনশিপটাকে এক এক রকম ভাবে দেখছে। ওটা একটা ছবির মধ্যেই তুমি দেখবে বিভিন্ন ফেজের মধ্যে আছে। সো দ্যাট ওয়াজ আ ভেরি ফ্রেশ টেক আমার মনে হয়, যেটা তার আগে হ্যাঁ, ছিল মানে না আর কি। ইমতিয়াজ আলীর ক্ষেত্রে এটাই, মানে এটা এটা কিন্তু লাভ আজকাল যে প্রথমটা যেটা ছিল, লাভ আজকাল হুম প্রথমটার মধ্যেও এই ইন্টারনাল হুম কনফ্লিক্ট গুলো ব্যাপারটাকে আরেকটু রিয়েলিস্টিক করে তুলছে। আমার একটা জিনিস মনে হয় যে অডিয়েন্সদের ক্ষেত্রে ওটা ওয়ার্ক করেছে, যে নিজেদেরকে কোথাও খুব বেশি করে দেখতে পাচ্ছে। হ্যাঁ এবার বলো, সোচানাথা তো তুমি পরে দেখেছো জাবুই মেটের, কিন্তু সোচানাথা দেখলে মানে খুব পারফেক্ট নয়, এটাতে আমি আসবো এই টপিকটাতে। হ্যাঁ খুব পারফেক্ট ছবি নয়, অনেক ভুল আছে, কন্টিনিউইটির মিস্টেক আছে, দিন রাত সব ওরকম একটা জায়গা আছে যে আগের সিনে দেখা যাচ্ছে যে রাত দিন, তারপরে হ্যাঁ দেখা যাচ্ছে রাত। হ্যাঁ, এগুলো আছে। কিন্তু ওই রাফনেসটার মধ্যে কি মানে ভালো লাগে যে যখন একটা পরে বড় ডিরেক্টর হয়ে যায়, পরে দেখা যাচ্ছে যে তার এই রাফনেসটা কোথাও হারিয়ে গেছে।
এক্স্যাক্টলি, এটা তো সত্যি কথাই। মানে তুমি দেখবে, মানে ধরো আজকে ধরো তুমি অমর সিং চমকিলা দেখছো, অমর সিং হুম, চমকিলাতে ইমতিয়াজ আলী ধরো ক্রাফটটা প্রচন্ড ফাইন হয়ে গেছে, ফাইন টিউনিং হয়ে গেছে, মিউজিকের দিকে আরো হুম, নেক্সট লেভেলে চলে গেছে, পারফরমেন্স আরো বেটার হয়ে গেছে। কিন্তু প্রথম ছবিতে যে একটা রাফ, ওই যে তুমি বললে একটা ব্যাপার থাকে, সেটার একটা নিজস্ব হুম, এনার্জি থাকে। হুম, সেই এনার্জিটা, সেটা কিন্তু না মানুষ যত বয়স বাড়ে হয়তো ক্রাফটটা স্ট্রং হয়ে যায়, বাট ওই যে এনার্জিটা সেটা তার হারিয়ে যায়। তাই জন্য তুমি দেখবে, আমি কথার কথা বলছি তোমাকে, ধরো সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমি অন্য একজন ডিরেক্টর হুম, এক্সাম্পল দিচ্ছি, ধরো অর্জুন রেড্ডি যখন বানাচ্ছে ওই ছবিটার মধ্যে যে ইন্টেন্সিটিটা আছে, তুমি দেখবে 5 বছর পরে গিয়ে যখন ও অন্য ছবি করবে হয়তো আরো শকিং জিনিসপত্র করছে, কিন্তু ওই ছবিটার যে রনেসটা আছে সেটাও রেপ্লিকেট করতে পারবে না। ঠিক আছে, এটা অনেক ডিরেক্টরের ক্ষেত্রেই হয়েছে। মানে এটা এটা সত্যি অনেক কথাই মানে। মানে যে প্রথম কাজে যে অনেস্টিটা ওটা হয়তো কোথাও গিয়ে পরে ডাই ডাউন হ্যাঁ, করছে, ও আরো মানে আরো বেশি পলিশ হয়েছে। প্রফেশনালিজমে বেশি ঢুকছে। হুম, না মানে লোকে কি হয় বলতো, আরো ক্রাফটটা যেহেতু স্ট্রং হয়ে যায়, তো লোকে আর কি খুব, মানে খুব প্রিসাইজ ভাবে জিনিসটা করে। বুঝতে পারলে তো? তখন যেটা করছিল হচ্ছে একটা ইনটিউটিভ ভাবে করছিল, মানে ইনটিউশনের উপর করছিল, পরে গিয়ে ওটা করছে অনেকটা ভেবে চিনতে, ক্যালকুলেটিভ ওয়েতে করছে। তো ইনটিউশন আর ক্যালকুলেশনের মধ্যে আর কি যে ডিফারেন্সটা, সেটাই আর কি আমার মনে হয় রিফ্লেক্ট হয়। বাট আমার সোচানাটা খুবই ভালো লাগে আর কি, আমার ওই ক্যারেক্টারটা, আভয় দেওয়ালের যে ক্যারেক্টারটা, ওটা খুবই ভালো লাগে আর কি। খুব আন্ডার রেটেড ছবি ইমতিয়াজ আলী ফিল্মোগ্রাফিতে, বাট ইট ইজ ভেরি গুড, মানে দেখতে ভালোই লাগে, মজাই লাগে আর কি। আরেকটা জিনিস এটা বলবো যে ধরো হাইওয়ে ছবিটা বা জাগুই মেট, তারপরে এখন যে ছবিগুলো হলো সেখানেও সারবারি বাগ, ইমতিয়াজ আলী বা এটা হয়তো ভালো ডিরেক্টরদের পরিচয় যে ফিমেল ক্যারেক্টার রাইটিং গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। একটা এটাকে শুধু ফেমিনিজম বললে হবে না, ওটাকে আরেকটু বেশি বাস্তব করে দেয় আর কি। এই যে গীতের সাথে যে এত লোক রিলেট করে, এই ফিমেল ক্যারেক্টার রাইটিংটা কিন্তু ইমতিয়াজ আলীর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, যে প্রতিটাই খুব সুন্দর করছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি বলতো, এইটা মানে তুমি দেখবে কি আগে হিন্দি সিনেমা কি হুম, করতো, যে মানে কমার্শিয়াল সিনেমাতে স্পেশালি, যে ফিমেল হচ্ছে গড, মানে দেবী একটা, মানে যে হ্যাঁ, হ্যাঁ, হিরোইন সে হচ্ছে কাইন্ড অফ দেবী। আর তুমি দেখবে তার অপোজিট হিন্দি সিনেমাতে একটা ক্যারেক্টার রাখতো যে হচ্ছে প্রচন্ড ওয়েস্টার্ন, প্রচন্ড মডার্ন, ড্রিঙ্ক করছে, স্মোক করছে, তাকে বানাতো হুম, হুম, ভ্যাম। এটা তুমি দেখবে সুরজ বারজাতিয়ার ছবিতে সব থেকে বেশি দেখতে পাবে তুমি। তারও আগে খুব তো খুব হতোই, খুব মানে ভ্যাম্প কনসেপ্টটা তো আরো আগে থেকেই বলিউডে আছে। এইবার ব্যাপার হচ্ছে কি, ইমতিয়াজ আলীর যে ফিমেল ক্যারেক্টার গুলো দেখবে তারা কিন্তু ভুল করে। মানে হ্যাঁ, জিৎ কিন্তু এই যে পালাবার ডিসিশনটা একটা চাইল্ডিশ ব্যাপার করছে, সেটা কিন্তু ভুল করছে। এই যে রকস্টারে যে মেয়েটা আছে, হির বলে ক্যারেক্টারটার নাম, সে কিন্তু বিবাহিত, তারপরেও প্রেমে পড়ে যাচ্ছে, ভুল করছে। ঠিক আছে, চিটিং করছে কাইন্ড অফ। কিন্তু এই যে এই যে একটা রিয়েল লাইফের মধ্যে প্রচুর মানুষ তো অ্যাকচুয়ালি হাজারটা ভুল করে, তো মিস্টেক তো করে। ঠিক আছে, তো সেই সেই ফ্লস গুলোকেও রেখে দিচ্ছে আর কি ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, জাজ করছে না ও নিজে রাইটার হিসাবে, আগে থেকে মানে জাজমেন্ট করছে না ক্যারেক্টারটাকে, যে ক্যারেক্টারে এই অ্যাকশনটা দেখাচ্ছি এটার জন্য অডিয়েন্স পরে জাজ করতে পারে, তাই আমি আগে থেকে ওটা সরিয়ে দিচ্ছি প্রোপটা, এটা করছে না। এইটা নিয়ে দেখবে স্মিতা পাটিলের একটা ইন্টারভিউ আছে, ইউটিউবে পেয়ে যাবে, দেখো কখনো। স্মিতা পাটিল এটা খুব সুন্দর করে বুঝিয়েছিল। স্মিতা পাটিলকে যখন জিজ্ঞাসা করছে যে আপনি কমার্শিয়াল ছবি হুম, বেশি হুম, করেন না কেন, এক আধটা করেছেন অমিতাভ বচ্চনের সাথে ইত্যাদি, তো বলছে যে আমার কমার্শিয়াল ছবিতে কি ফিমেল ক্যারেক্টার গুলোকে পুরো মানে দেবীর মতো দেখায়, নয় তুমি দেবী হুম, আর নাহলে একদম মানে ভ্যান, তার মাঝে যে আচ্ছা। গ্রে শেডটা, মানে ভালো খারাপের যে মিক্সচার, এটা হিউম্যান ক্যারেক্টার, সেটাও আমি ক্যারেক্টার পাই না, তাই জন্য আমি আর্ট ফিল্মই করি, বিকজ সেখানে ক্যারেক্টার গুলো 3 ডাইমেনশনাল হয়, নাহলে আমি 1 ডাইমেনশনাল ক্যারেক্টার করে আমি কোনো মজা পাই না এজ অ্যান অ্যাক্টর। তো সেইটা আমার মনে হয় ইমতিয়াজ আলী নিজের ফিমেল ক্যারেক্টার মধ্যে নিয়ে এসেছে, সেটা অনুরাগ কাশ্যপও নিয়ে এসেছে, বিশাল ভারদ্বাজও নিয়ে এসেছে, ওই যে ব্রিড অফ ডিরেক্টর তারা সবাই এনেছে আর কি। এই যে একটা জিনিস বললে না, এটা তো তুমি রিভিউতেও অনেকবারই বলেছো, অন্যান্য ভিডিওতেও বলেছো যে এই আগের অনেকগুলো ছবিতে, সে যে কোনো ছবিতেই দেখা যেত যে মানে ভ্যাম ক্যারেক্টারটা একটু ওয়েস্টার্নাইজ, একটু মডার্ন, হুম, এবং যে হচ্ছে গিয়ে যে ভালো ক্যারেক্টার তাকে দেখাচ্ছে খুব সতী সাবিত্রী, এরকম একটা হুম, ব্যাপার। হুম, এই এই বিষয়টাতে মানে সিনেমার শেষেও কিন্তু এটাই দাঁড়াতো যে মানে যে মেয়েটা একদম খুব পবিত্র, খুব সতী, একদম সবার কথা শুনে চলে, যেটা এখন সিরিয়ালও অনেক ক্ষেত্রে হয়, গোপী বাহু টাইপ ক্যারেক্টার গুলো, ঠিক আছে, যে ওরা ওদেরকেই হিরো মানে ওদেরকেই আলটিমেটলি ভালো দেখায়। ঠিক আছে, ভ্যাম্পরা পুরো যে মডার্ন সে খারাপ হবেই। এই বিষয়টা একটা ডিরেক্টরদের মানে খুব একটা রিগ্রেসিভ ব্যাপার না এই জিনিসটা, হ্যাঁ, এই আর টেকটা। ইভেন আমি বলছি ইমতিয়াজ আলীর লেখা একটা ছবি আছে ককটেল বলে, ওটা ও ককটেল, লিখেছিল, ককটেল। ডিরেক্ট করেছিল হোমি হুম, আদাজনে। ওটাতে তুমি দেখবে এই সেম কনসেপ্টটাকে ওরা ইউজ করেছে। এবার আমি কদিন হ্যাঁ, আগে ফেসবুকে একটা রিভিউ পড়লাম সিনেমাতে,
যে গ্রুপটা আছে ওখানে পড়লাম, হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে লিখেছে। তো ও কিন্তু এটা ভালো এক্সপ্লেনেশন দিয়েছে। ও বলছে কিন্তু এই যে স্টিরিও টাইপটা আছে, মানে তুমি দেখবে যে গৌতম বলে যে ক্যারেক্টার যে সৈফ আলি খান প্লে করছে, ও কিন্তু ভেরোনিকার সাথে প্রেম করছে, কিন্তু বিয়ে করবার সময় মীরা বলে চরিত্রটাকে বিয়ে করছে, মায়ের ইয়েস সাথে ইয়েস আলাপ করাচ্ছে, এই করাচ্ছে, এবং লাস্ট অব্দি কিন্তু ওই মীরার সাথেই ওর প্রেম হচ্ছে। ঠিক আছে, মানে মীরার সাথেই কিন্তু মিট হয়ে যাচ্ছে। কিন্তু মানে ওই রিভিউটাতে আর কি এরকম লেখা ছিল যে ইমতিয়াজ আলী বেসিক্যালি দেখাচ্ছে কি যে গৌতম এতটা আন্ডার কনফিডেন্ট যে ও ভেরোনিকার সামনে, মানে ভেরোনিকার পার্সোনালিটিটা ওর সামনে আর কি ডমিনেন্ট হয়ে যাবে, তো ওটাও নিতে পারবে না, তাই জন্য ও মীরার কাছে গেছে। এবং ওই ক্যারেক্টারটাকে ইমতিয়াজ এক্স্যাক্টলি। আলী সেলিব্রেট করেনি, লুজারই দেখিয়েছে শেষ অব্দি। ঠিক আছে, সো ইটস অ্যাকচুয়ালি ব্রেকিং দ্য স্টেরিওটাইপ, হেভি যে হেভি। স্টেরিওটাইপটা বলিউডে হয়েছে সেটাকে ব্রেক করেছে অ্যাকচুয়ালি। এবার আমার কিন্তু সিনেমাটা দেখে সেটা মনে হয়নি, আমার এই রিভিউটা পড়ে তখন আমার পার্সপেক্টিভটা সত্যি চেঞ্জ হয়েছে। ঈশিতা বলে একটি মেয়ে রয়েছে, ও লিখেছে আর কি সিনেমা সিনেমা গ্রুপে, ভালো লিখেছে রিভিউটা, তো ওখান থেকে আমার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে। আমি তখন ভেবে দেখলাম যে হ্যাঁ এরকম তো। আহ যাই হোক, বাট ওই ছবিটা একমাত্র আমার মনে হতো যে ইমতিয়াজ আলী একমাত্র রিগ্রেসিভ করেছে, আমার আগে মনে হতো, বাট এখন ওই রিভিউটা পড়ার পরে পার্সপেক্টিভটা একটু চেঞ্জ হয়েছে। এই এই অ্যানালিসিসটা খুবই ব্যাপক লাগলো, তুমি বললে শুনে সত্যি খুব ইন্টারেস্টিং। এখন আমিও ধরো ককটেল যদি দেখি, আমার কিন্তু ওটাই, মানে তোমার থেকেও ওটাই শুনেছিলাম, এবং যখন দেখেছি তখন এটাই মনে হয়েছে। কিন্তু এটা ঠিক কিন্তু যে একদিকে কিন্তু ঠিকই বলেছে যে ছেলেরা হয়তো মেয়ে যদি তাদের চেয়ে বেশি স্ট্রং হয় অনেক ক্ষেত্রে নিতে পারে না। এক্স্যাক্টলি। এটা তো নিতে পারে না, এটা তো হয়। এই বিষয়টাও একটা থাকতে পারে। এইবার আমি একটু একদম ইয়েতে চলি। তুমি ধরো ইমতিয়াজ যে যে কটা ছবি বানিয়েছে, টোটাল 8-9টা, তোমার তার মধ্যে সবচেয়ে ফেভারিট কোনটা? আমার তো রকস্টার সব থেকে ফেভারিট, রকস্টার ডেফিনেটলি সব থেকে ফেভারিট ছবি। তারপরে আহ, তামাশা ডেফিনেটলি আছে, 2 নম্বরে আমি তামাশাকে রাখবো। দেখো আমি তোমাকে সত্যি কথা বলছি, লোকে ভাবতে পারে যে আমি তামাশা আমি 1 নম্বরে রাখতাম, তুমি হয়তো এক্সপেক্ট করছিলে যে তামাশাই 1 নম্বরে রাখবো। ব্যাপারটা হয়েছে কি, যখন আমি আমি প্রথম প্রশ্নটাই তামাশা করতাম দেখি, ওটা, আমি প্রশ্নটাই ভাবছিলাম প্রথমে এটা করবো যে তামাশা না রকস্টার, দুটোর মধ্যে, তারপর ভাবলাম টোটালে ছেড়ে দিই। না ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলছি যে তামাশা যখন আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম, ওটা 2019-এ বানিয়েছিলাম ভিডিওটা, যে হাউ তামাশা চেঞ্জ মাই লাইফ। সত্যি তামাশা দেখে তখন একটা মানে যখন আমি কলেজে পড়ি তখন দেখেছিলাম, তো তখন প্রচন্ড কেঁদেও ছিলাম, মনে হয়েছিল যে হ্যাঁ আমি শর্ট ফিল্ম বানাতে চাই, সিনেমা করতে চাই। তো সেটার একটা জার্নি ছিল ইটসেলফ। কিন্তু তুমি দেখবে পরে আমি একটা ভিডিও বানিয়েছি যেটা ওই প্রথম ভিডিওটার মতো অত পপুলার হয়নি, বাট সেই ভিডিওটার ক্যাপশন হচ্ছে স্টপ রোমান্টিসাইজিং বেদ। এটা দেখেছি একটা দেখেছি ভিডিও আছে দেখেছি। আমার চ্যানেলে। নাও দিস ভিডিও, দেখেছি। এই ভিডিওটাতে আমি কি বলছি যে তামাশা কি দেখাচ্ছে তোমাকে, দেখো এটা তো ডিরেক্টরের প্রবলেম না, এটা আমাদের ইন্টারপ্রিটেশনের প্রবলেম। যে তামাশা দেখাচ্ছে যে তুমি তোমার মনের ইচ্ছের মতো কাজটা করো, তাহলে তুমি জীবনে স্যাটিসফ্যাকশন পাবে। এটা 3 ইডিয়টস অনেকদিন এটা আগেই তো বলেছে। থ্রি ইডিয়টস বলেছে, থ্রি ইডিয়টস বলেছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তামাশা বলছে আরো ইন্ট্রোস্পেক্টিভ ওয়েতে আর কি, জিনিসটা ইমোশনাল ওয়েতে আরো বলছে। তো সেটা হুম। একটা এন্ডিং হচ্ছে ওইভাবে যে ও নিজের মতো থিয়েটার করতে শুরু করলো, ওখানে ও হ্যাপিনেস পেলো। কিন্তু রিয়ালিটিটা শুরু হয় হচ্ছে তারপর থেকে, যে তুমি তোমার নিজের ইচ্ছে মতো কাজ তো করতে শুরু করলে, কিন্তু এবার তুমি কিন্তু সেটা কিন্তু কেক ওয়াক হবে না, সেটা কিন্তু প্রচন্ড টাফও হবে। তুমি যে চয়েসটা নিলে যে পৃথিবী যে কনভেনশনে হাঁটে তার থেকে ডিফারেন্ট আমি কিছু করছি, এটা কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস এর সাথে আসে। এবার সেটা কিন্তু হুম। এই যে জার্নিটা, এটা কিন্তু একটা নেভার এন্ডিং প্রসেস, মানে তুমি কিন্তু নিজের পছন্দের কাজ রোজ করতে থাকলেও ইউ উইল ফিল ফ্রাস্ট্রেটেড। তোমার রোজ হেরে যাবে, অবশ্যই। হাজারটা প্রবলেম হবে, হাজারটা রিজেকশন হবে, ফেলিয়ার হবে। সো তোমাকে কিন্তু ওই লড়াইটা কিন্তু চিরকাল, মানে ওইখানে নয় যে আমি চুজ করে নিলাম বলেই আমি এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেলাম, প্রথম কথা। সেকেন্ড, ওই ভিডিওটার পয়েন্টটা ছিল যে এই যে ধরো যে আমি আমার মনের মতো কাজ করছি, এবার এটা সিনেমা হচ্ছে একটা ফ্যান্টাসির মতো করে অপারেট করে, তো সেটা অনেক বেশি হুম। ইজি। ঠিক আছে, যে আমি ডিসাইড করলাম আমি আমার মনের মতো কাজ করছি, কিন্তু সেটা করার সময় আমার ফিনান্সিয়াল ব্যাকিংটা কি, আমার সোশিও ইকোনমিক স্ট্রাটাটা আমি কোথা থেকে আসছি। ঠিক আছে, আজকে ধরো লোকে বলছে শারবারি বাগ হচ্ছে আউটসাইডার, কিন্তু শারবারি বাগের যে দাদু সে পলিটিশিয়ান, বিশাল বড় লোক ফ্যামিলি, বাবা বিল্ডার। সিএম ছিল, এই যে সিএম ধরো, ছিল। হ্যাঁ, তো তারপরে তুমি যদি দেখো বীর দাস, এই যে বীর দাস স্ট্যান্ড আপ কমেডিয়ান, বীর দাস বলে যে আমি বিশাল গরিব ফ্যামিলি থেকে এসেছি, এই করেছি ওই করেছি। বীর দাসের দাদু না বাবা আই থিঙ্ক, সে বিশাল বড় মানে ওই আইএএস অফিসার ইত্যাদি, বিশাল বড় ওই আরে দেরাদুনের দিকে আরে ওদের বিশাল বলিউডের গরিব শুরু হচ্ছে যে আমরা বিদেশে ঘুরতে যেতে পারি না, তাই আমাদের দেশে Exactly. শুধুমাত্র বছরে একবার যেতে পারতাম, ওইখান থেকে তো শুরু আমি হচ্ছে। ওটাই বলছি। এবং তুমি ধরো একটা গ্রাম থেকে বা শহরের মধ্যে থেকেও তুমি ধরো ফিল্ম ইন্ডাস্ট্রি, তুমি নিজে অ্যাসিস্ট্যান্টের কাজ করছো, তুমি জানো যে কি কি স্ট্রাগলস, কি কি চ্যালেঞ্জেস। তো সেই অ্যাকচুয়াল চ্যালেঞ্জ গুলো কিন্তু না, মানে তুমি ড্যাবেল করবার সময় তোমার কিন্তু ফিনান্সিয়াল ব্যাকআপটা তুমি ভুলে গিয়ে জাস্ট আমি ব্লাইন্ডলি কোনো প্ল্যানিং ছাড়া, প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি না রেখে আমি একটা মানে অন্ধ রাস্তার মধ্যে ব্লাইন্ডলি বেরিয়ে পড়লাম,
এটা কিন্তু হুম। ঠিক নয়, এটা আমার মতে। এটা আমি পরে রিয়েলাইজ করেছি, তাই জন্য ওই পরের ভিডিওটা, ওই জন্য আমি বলছি না যে ইমতিয়াজ আলীর সিনেমা তো ক্যারেক্টার সেম থাকে না, তোমার তো এক্সপিরিয়েন্স হুম। বাড়ছে না, তুমি মানুষ, তুমি আরো লোক দেখছো, আরো এক্সপিরিয়েন্সেস হচ্ছে, তো তোমার থিঙ্কিংটা চেঞ্জ হয়। তো তাই জন্য আমার মনে হচ্ছে তামাশা ভালো সিনেমা, অবশ্যই ভালো, ওই মেসেজটা ওই ভালোই দিচ্ছে, কিন্তু ইট ইজ অপারেটিং অন আ ফ্যান্টাসি লেভেল, এবং ওটা একটা সার্টেন পোর্শন অব্দি দেখাচ্ছে, ঠিক আছে। আর রকস্টার অন্য কারণের জন্য ভালো লাগে, মানে আমি কেন তামাশা সেকেন্ড ফেভারিটে গেছে আমি সেই কারণে তোমাকে মানে এক্সপ্লেনেশনটা দিয়ে দিলাম আর কি। আর রকস্টার তো ডেফিনেটলি মেকিং বলো, পারফরমেন্স বলো, ওটা যে ফিলোসফিটা নিয়ে কথা বলছে, সেই সবকিছু মিলিয়ে আমার মনে হয় ওটা ওর বেস্ট ফিল্ম আর কি। এবার তামাশাতে মানে একটা মিম দেখছিলাম, ঠিক আছে, মানে অনেকদিন আগেই এই মিমটা খুব ঘোরাফেরা করে, যে তামাশা দেখকে নকরি তো ছোড় দি লেকিন ভাই মুঝমে ট্যালেন্ট নেই তা, যেটা তুমি বললে, ঠিক আছে। হ্যাঁ, তো তামা মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই যে তুমি বললে আমিও ধরো কাজ করি, এই প্যাশনের লাইনে থাকা অ্যাকচুয়ালি বেশি ডিফিকাল্ট। যে হুম। কোনো আর্টিস্টিক প্যাশনের লাইনে থাকা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ তোমার ডেইলি ক্রিয়েটিভিটিটাও বাঁচিয়ে রাখা কঠিন। আর এই লাইনটাও কিন্তু পুরোটা ভালো নয়, লাইন বলা আমার একজন মানে একটা প্রডিউসার বলেছিল লাইন নাকি বলতে নেই, ফিল্ড বলতে হয়। তো এই ফিল্ডটা কিন্তু মানে এরম না যে যেটা বাইরে থেকে দেখে মনে হয় বাবল ওয়ার্ল্ডটা, সেরম কিন্তু নয়, ভেতরে অনেক গন্ডগোল আছে, অনেক সমস্যা অনেক মানুষের মধ্যে আছে, তার মধ্যে সার্ভাইভ করতে হয়। আর ওখানেও প্রফেশনালিজম আছে, যে প্রফেশনটা অন্য ডিপার্টমেন্ট, জাস্ট গুটি গুটি ছবি বানাবো তাই বানাচ্ছি, এটা ভাবলে তো হয় না। এটা নিয়ে কিন্তু ওই ছবিটা ভালো করেছে, মলিউড ডায়েরিজ। এক্স্যাক্টলি, মলিউড টাইমস অনেক বেশি রিয়েলিস্টিক ভাবে দেখা। এবং তুমি ভাবো, ধরো তুমি বই লিখছো, আজকে তুমি যদি ভাবো যে আমি প্রথমে বইটা এটা নিয়ে গেলাম, আমার পাবলিকেশন হাউস এক্ষুনি রাজি হয়ে গেল, বই মেলাতে বেরোলো, 2000 কপি বিক্রি হয়ে গেল, আমি রাতারাতি স্মরণজিৎ হয়ে গেলাম, এটা হয় কোনোদিনও? কত লোক ঘুরে বেড়াচ্ছে সরঞ্জিত ওর রাতারাতি সাথে হয়নি, গল্প। সেটাই তো বলছি, সরঞ্জিত রাতারাতি হয়নি, ও তো ডেইলি লিখে গেছে এবং ও সেটাই তাও বলছি ব্যবসা না, করে। হ্যাঁ, সেটাই বলছি যে তোমাকে কিন্তু ওইটা মানে ভাবনা চিন্তা করে, একটা প্ল্যানিং করে, এবং এটা কিন্তু এই ক্রিয়েটিভ প্রসেসটাকে চালিয়ে যাওয়া, নিজেকে শার্পেন করা, নিজেকে আপ টু ডেট করা, এটা করে যেতেই হবে, ইটস নেভার এন্ডিং প্রসেস আর কি। এবং আর অ্যাকচুয়ালি এটা এই বেশি ফ্রাস্ট্রেটিং, মানে মেইন স্ট্রিমটা হুম, ধরো তুমি একটা কনভেনশনাল কাজ, সেটা তোমার কাছে ফ্রাস্ট্রেটিং লাগছে, কিন্তু আজকে ধরো শাশ্বত, তুমি অনেস্টলি বলো, তুমি তো এডির কাজ করলে এতগুলো ছবিতে, ভালো ডিরেক্টরের আন্ডারেই করেছো। দুটো তিনটেতে করেছি, দুটো তিনটে। হ্যাঁ, হ্যাঁ, দুটোতে করেছো। এবার আমার কথা হচ্ছে, তুমি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়েছো, এবার তুমি নিজে বলো যে তোমাকে যে এডি হিসেবে যে কাজটা করতে, সেটা মেকানিক্যাল কি মেকানিক্যাল নয়, তুমি আমাকে নিজে বলো। মেকানিক্যাল মেকানিক্যাল এবং খুবই পরিকল্পনা মাফিক, খুবই মানে হুম। এডির মেন কাজ হচ্ছে ম্যানেজ এবং পরিকল্পনা করা, কাজটাকে নামানো। হুম। হ্যাঁ, তো ওইটাই। তাহলে এবার তুমি আমাকে বলো, তুমি যদি একটা কর্পোরেটে চাকরি করতে, সেখানের কাজটা তো হ্যাঁ, মেকানিক্যালি হচ্ছে, কিন্তু তোমাকে ওই ক্রিয়েটিভটা অব্দি পৌঁছানোর জন্য ওই মেকানিক্যাল প্রসেসটা দিয়ে তো যেতে হচ্ছে, একদম হয়তো একদম আরো একদম নেক্সট একদম। যেতে হবে। তো ওটাও কিন্তু চ্যালেঞ্জ, মানে ওই জিনিসটা গেলাম আর সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি একদম ফ্লো করছে, এটা কিন্তু হয় না ওরকম। আর ক্রিয়েটিভ লাইনে ডাইলিউটেড হওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। যে অনেকগুলো জায়গা থাকে যেখানে যে কেউ বেরিয়ে যেতে পারে। যাই হোক, ইমতিয়াজ আলীতে যদি ফিরি, তো তামাশা বললে সেকেন্ড ফেভারিটে রকস্টারে, রকস্টার নিয়ে কিন্তু এটা আমি বলতাম, ইমতিয়াজ আলী রিসেন্টলি অনেকবার বলেছে যে ও পার্সোনালি ফিল করে রকস্টার খুব একটা পারফেক্ট ছবি নয়। এবার আমি খালি আমার একটা ওপিনিয়ন দিই, আমিও ধরো এখন যদি ভাবি, রকস্টারের মধ্যে না ভুল অনেক বেশি পাই, তামাশার চেয়েও বেশি ভুল পাই। এবং এই রিসেন্ট যে দুটো কাজ হলো, আমার সিং চামকিলা, তারপর হচ্ছে কি এই লাস্ট কাজটা কি হলো, मैं वापस आऊंगा, আর তার আগে হাইওয়ে। হ্যাঁ, আর তার অনেক আগে হাইওয়ে, এই ছবিগুলো হচ্ছে কিন্তু রকস্টারে ভুলের সংখ্যা অনেক বেশি। তুমি দেখবে অ্যাক্ট্রেসের অভিনয় খুবই খারাপ, নার্গিস ফাকরির। এবং নার্গিস ফাকরির অভিনয়টা এরকম একটা লেভেলে করছে, যেখানে গিয়ে মানে একটা বিষয় হচ্ছে যে হিরের সাথে অনেক জায়গায় ফিল করা যাচ্ছে না। এবার রণবীর কাপুর এক্সট্রা অর্ডিনারি, জর্ডান এত ভালো করছে, আমরা জর্ডানের সাথে বেরিয়ে যাচ্ছি, এত ভালো হচ্ছে, এবং এআর রহমান মিউজিক দিয়েও করছে, কিন্তু হিরকে কিন্তু তুমি একটা টাইমে ফিল করতে পারো না। আর ইমতিয়াজও একটা জিনিস বলেছে, যে যখন গিয়ে হচ্ছে মানে সিনেমাটা শেষে ওরা দুজন কাইন্ড অফ একসাথে থাকতে শুরু করে, তারপর গিয়ে হিরের শরীর খারাপ হয় এবং যা হয় আমরা জানি, ওই জায়গা থেকে ইমতিয়াজ নাকি ছবিটাতে কোনো সোল খুঁজে পায় না। এটা সামদিজের আচ্ছা। পডকাস্টে বলছি। আচ্ছা। এটা খুব অদ্ভুত লাগলো শুনে, যে মানে কিন্তু আমারও এটা মনে হয় যে রকস্টার কিন্তু ইমপারফেক্ট ছবি আসলে। আর এইটাতেও আসি যে ইমতিয়াজ আলীর একটা স্পেশালিটি দেখবে, হি নেভার ওয়ান্ট টু মেক পারফেক্ট ফিল্ম। না, ওটা তো চায় না, তো ওটাই তো বলছি। একদম। আমার কথা হচ্ছে ইমপারফেকশনের মধ্যেই তো মজা আছে, ঠিক আছে, ইয়েস ইয়েস। ইমপারফেকশনের মধ্যেই কিন্তু ম্যাজিক থাকে, ঠিক আছে, পারফেকশনের মধ্যে কিন্তু, ঠিক আছে, কোনোদিনও ম্যাজিক থাকে না, কিন্তু তুমি দেখবে বা ইমপারফেকশনের মধ্যেই ম্যাজিক থাকে।
না ধরো রাজু হিরানির কিছু ছবি আছে খুবই নিয়ার পারফেক্ট, খুব ভালো, এবং মানে স্ক্রিন প্লে লেভেলে খুবই ভালো, রাইটিং মেকিং যেরকম টিপ টপ। কিন্তু ইমতিয়াজ আলীর অনেক, মানে তুমি ছবিটা দেখেও ধরো মেও ওয়াপাস আউঙ্গার ক্ষেত্রেই আমরা জানি দিলজিতের ক্যারেক্টারটা হাফ বেক, দিলজিতের হ্যাঁ ক্যারেক্টারটা ঠিক করে মানে অনেকগুলো সমস্যা আছে ওর মধ্যে অটোমেটিক। তারপরেও ইমোশনালি হিট একদম, মানে ওর জাস্ট আমার মনে হয় ইমতিয়াজ আলী একটা ইম্প্যাক্ট রাখতে চায় অডিয়েন্সের মধ্যে, ওই ইম্প্যাক্টটা ও বিশাল করে ধরতে চায়, এটা হ্যাঁ একটা হয়। ঠিকই। হুম। আর আর এই আমার কি মনে তামাশাতে বলো বলো দেখো বলো। একটা ডিরেক্টর একটা সিনেমা ধরো বানিয়েছে, রকস্টারের ক্ষেত্রে বলছি, এবার তার ধরো ওভার দ্য ইয়ার রকস্টার নিয়ে এত বেশি সেলিব্রেশন হয়, এত বেশি কথাবার্তা হয়, হুম। এবার তার হয়তো একটা অন্যরকম ফিল হচ্ছে। এবার আর্টের তো ইটস ওপেন টু ইন্টারপ্রিটেশন, তুমি একরকম ভাবে ইন্টারপ্রেট করতে পারো, ইমতিয়াজ আলী নিজে একরকম ভাবে ইন্টারপ্রেট করছে, কারণ এখন ইমতিয়াজ আলী নিজে অডিয়েন্স হয়ে গেছে, অনেক বছর আগে বানিয়েছে, তো উনি একভাবে ইন্টারপ্রেট করছেন, ঠিক আছে, ওনার নিজের একটা নিজস্ব ইভ্যালুয়েশন আছে, তো ইট ইজ ওপেন টু মানে ইন্টারপ্রিটেশন, রাইট? তো আমার মনে হয় যে ওনার ওটা মনে হয়েছে, মানে আমার মনে হয় ইটস আ নিয়ার পারফেক্ট ফিল্ম, আমার মনে হয় আর কি ওই ছবিটা দেখে। মানে রকস্টার। রকস্টার আমার মনে হয় যে, দেখো আমি ওই জিনিসগুলো মানে ধরো নার্গিসের ক্ষেত্রে, নার্গিসের কাস্টিংটার ক্ষেত্রে আমার যেটা তোমার কাউন্টার লজিক থাকবে, যে রণবীর কাপুর একটা কোনো মেয়েকে দেখে পুরো ফ্ল্যাটার হয়ে যাচ্ছে, রণবীর কাপুরকে নিজে অত সুন্দর দেখতে, সো দ্য গার্ল নিডস টু লুক দ্যাট গুড। সো ইমতিয়াজ আলী ওয়াজ মোর কনসার্ন যে আমি একটা এমন মেয়েকে কাস্ট করবো যাকে দেখতেও খুব সুন্দরী হবে, নাহলে ছবিটা দেখবে, ছবিটা কিন্তু এই জর্ডান ক্যারেক্টারটাকেই ফলো করছে, এই মেয়েটা কিন্তু একটা পয়েন্টের পরে গল্প থেকে কিন্তু অনেকটা চাঙ্ক জুড়ে গায়েব থাকেই না, আমরা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। ও কি হয়েছে ও ভাবছে বা ইমাজিন করছে, বাট মেয়েটাকে দেখতে পাচ্ছে না, মেয়েটার কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন নেই ন্যারেটিভের মধ্যে, কিন্তু ওই মেয়েটাকে যে এত সুন্দর হতে হবে যে বারবার জর্ডান ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে। জর্ডান কিন্তু দেখতে প্রথম সিন থেকেই ভালো, ঠিক আছে, প্রথম দিকে ক্যাবলা হ্যাঁ ছিল, হ্যাঁ পরের দিকে অ্যাটিটিউডটা চলে আসে, কিন্তু দেখতে তো তাকে ভালো, এবার হ্যাঁ। সে একটা এমন মেয়েকে দেখে ফ্ল্যাটার হয়ে যাচ্ছে, দ্যাট গার্ল নিডস টু লুক দ্যাট বিউটিফুল। আমার মনে হয় সেই কারণের জন্য কাস্টিংটা করেছে, এটা এটা আমার মাথার ইন্টারপ্রিটেশন, এবার হয়তো ইমতিয়াজ আলী অন্য কোনো কারণের জন্যই করে থাকতে পারে, বাট আমার এটা মনে হয়েছে আর কি। বুঝতে পেরেছি, ডিরেক্টরই বারবার মেসেজ করছে খেলা কোথায় দেখবে রাতের বেলা, বুঝ বলো না, ডিরেক্টরের নাম বলো না প্লিজ, ঠিক আছে। হ্যাঁ। এইবার 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 ইমতিয়াজের মেল ক্যারেক্টারে একটা জিনিস বলি, ইমতিয়াজের মেল ক্যারেক্টার গুলো দেখেছো যে মানে প্রতিবার মানে সেটা মেয়া ওয়াপাস আউঙ্গা অব্দি, যে ক্যারেক্টার গুলোর ফার্স্ট ফেজটা এরা দুনিয়ার থেকে ডিটাচ, কিন্তু এটা দুনিয়া থেকে ডিটাচ, মানে তুমি জর্ডানকে দেখো, তারপর হচ্ছে গিয়ে তামাশার ক্যারেক্টারটা আরো ডার্ক, অনেকটা ডার্ক, কিন্তু মেয়া ওয়াপাস আউঙ্গাতেও দেখলাম যে ওই বেদাং রায়নার যে ক্যারেক্টারটা, এরা কিন্তু ফার্স্টে দুনিয়াটার সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয়, এবং একটা কিছু হচ্ছে যার পর গিয়ে ওয়াকিবহাল হচ্ছে। তো এইটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। ইমতিয়াজ আলী এই মেল রাইটিংটার মধ্যে এই ছেলেদের যে এই ফার্স্টের দিকে নেলা খাবা ব্যাপারটা, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, এটা নিয়ে তোমার কি বক্তব্য? না আমার মনে হয় সবসময় যে প্রথম দিকে নেলা খেপাই দেখায় সেটা নয় আর কি, যে একটা হুম। মানে একদম হ্যাঁ আইসোলেটেড আছে সেটাও নিজের আছে। দুনিয়াতে, সেটা রকস্টারে আছে, বেদাং রায়নাকে তুমি বলতে পারো যে প্রেমের মধ্যে মগ্ন হয়েছে, পরে সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি ক্যারেক্টার ওয়াইজ সব থেকে বেস্ট ক্যারেক্টার লেগেছিল, জর্ডান তো আছে অবশ্যই, কিন্তু একটা ক্যারেক্টার যে ছবিটা অ্যাকচুয়ালি ওভারঅলে ভালো ছবি নয়, বাট দ্য ক্যারেক্টার ওয়াজ গ্রেট, সেটা হচ্ছে এসআরকে এর সাথে যে ছবিটা, যা হ্যারি মেট সেজল। হুম। হ্যারি মেট সেজল তুমি যদি দেখো এই ক্যারেক্টারটা, এইটা হচ্ছে সব থেকে বেশি মানুষ রিজোনেট করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি চরিত্রটার সাথে, কেন বলছি, কারণ এই ক্যারেক্টারটা মানে বয়সের এমন একটা ফেজে পৌঁছে গেছে যে ও এখন যেটা ধরো করতে চেয়েছিল সেটা ওর পক্ষে রিস্টার্ট করা সম্ভব নয়, বেদের পক্ষে কিন্তু রিস্টার্ট করা সম্ভব, কিন্তু দিস গাই হ্যাজ রিচড আ মিডল এজ, যেখানে ও যে সিঙ্গার হতে চাইতো, যাই হতে চাইতো, সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেছে, ওগুলো মেরে দিয়েছে, আচ্ছা বাড়িও ফেরত যেতে পারছে না। সো লোকটা কিন্তু অদ্ভুত একটা লুপে আটকে আছে, একটা কাজ করছে যেখানটা মানে করতে বাধ্য, বেরোতে পারছে না, ঠিক আছে, ফেসে আছে অদ্ভুত ভাবে। এই যে প্রথম দিকটা, যা হ্যারি মেট সেজলে এই যে ক্যারেক্টারটা, যেটা দেখবে প্রথম একটা অরিজিৎ সিং এর গান আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জব সে গাঁও সে মে শহর হুয়া ইতনা কড়वा ওই हो ওই गया कि কিষান জেসে গাতা হ্যায়, কিষান জেসে গাতা হ্যায় ওই জায়গাটা, হ্যাঁ, ওই পাঞ্জাব কা কিষান। হ্যাঁ। না 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 না, ওটা নয়, যেটা একদম প্রথম সফর কা হি থা মে সফর কা রাহা, ও যেটা একদম প্রথম গানটা, ওপেনিং ওইটা। সংটা, এই যে গান লাইনটা যে সফর কা হি থা মে সফর কা রাহা, ঠিক আছে, ইধার কবি হুনা উধার কা রাহা, ঠিক আছে, মানে যে বাড়িরও হতে পারলাম না, এই যেখানে এলাম কেরিয়ার বানাতে ওটাও বানাতে পারলাম না, তা না আমি রইলাম কি। ঘরের, না রইলাম ঘাটের। হ্যাঁ, হ্যাঁ তো ওই ক্যারেক্টারটা স্টার্টিং পয়েন্ট আমার হেভি লেগেছিল, ওই হ্যারি বলে হ্যাঁ ক্যারেক্টারটা,
কিন্তু তারপরে গিয়ে কোথাও গিয়ে তো সিনেমাটা তো মানে কোনো গল্প অ্যাজ ছিল না, জাস্ট হ্যাঁ, হাইলাইট পয়েন্টস এর উপর ছিল, তো ইট ল্যাক ডেপথ। আমার এটাই মনে পড়ছে যে হ্যারিমেট সেজাল তখন তুমি রিভিউ স্টার্ট করে দিয়েছো ফুল অন, এবং রিভিউ করেছিলে, বাজেই বলেছিলে যে বেশ না বাজে না হয়েছে না, আমি মনে হয়। হ্যারিমেট সেজেলের রিভিউ করিনি। হ্যারিমেট সেজেলের রিভিউ আমি অনেক পরে করেছি, সেই সময় করিনি। আচ্ছা। হলে গিয়ে ও দেখেছিলাম, আমার জয়া তখন ছিল, জয়াতে দেখেছিলাম, বাট রিভিউ করিনি। হ্যারিমেট সেজাল ছবিটা আসলে আমার খুব মানে, হ্যারিমেট সেজাল আর লাভ আজকাল 2, এই দুটো ছবি খুব একটা জমেনি, মানে লাভ আজকাল কোনো একটা টুটা পুরো ব্যাপার। প্রজেক্ট হয়ে গেছে। লাভ আজকাল টুটা আমি পরিষ্কার বুঝেছি যে যা হ্যারিমেট সেজেল ফ্লপ করেছে, হি ওয়াজ ইন আ ডেসপারেট মুড টু গিভ আ হিট, তাই জন্য জোর করে বানিয়েছে সিকুয়েল। ওটা নাহলে সিকুয়েল হয় না। আর ওটাতে প্রচন্ড আর্টিফিশিয়াল পুরো গিমিকি ব্যাপারটা ছিল আর কি। ওখানে সিন গুলো প্রচন্ড ব্যাডলি ডিটেড। দেখবে একটা সিন আছে, মানে জঘন্য সিনটা, মানে ওটা ইমতিয়াজ আলীর থেকে এক্সপেক্টেডই নয়। সারা আলী খান একটা বোর্ডরুমে ঢুকছে, শার্টের বাটন খুলে দেয়। তো ওকে হুম হুম ভিতরে হুম। যখন যায় হ্যাঁ প্রেজেন্টেশন হ্যাঁ দিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিজ্ঞাসা করে যে তুমি বাটনটা খুলে দিলে, তুমি কি এইসব দেখিয়ে কন্ট্রাক্টটা পেতে চাইছো? ও তখন ওটাকে আবার জাস্টিফাই করে যে আমি কেন বাটনটা খুলেছি, আমি ঠিক কনফিডেন্ট ঠিক। ফিল। এটা বোকা বোকা সিন আর কি, খুব বোকা বোকা সিন ওই সিনটা। আচ্ছা, ইমতিয়াজ আলীর আমার মানে, যদি मैं वापस आऊंगा বা এই রিসেন্ট ফেজটা বাদ দিই, তামাশা আমার খুব ফেভারিট ছবি ছিল, এবং ওটাই হয়েছে তামাশা দেখে ফ্যান্টাসাইজ করা বা থ্রি ইডিয়টস দেখে ফ্যান্টাসাইজ করা। এখন মাঝে মাঝে তুমি যেটা বলো সেটা আমিও ভাবি যে এটা করে কি ঠিক হলো জীবনে, নাকি ভুল হলো, নাকি এটাকে এবার আমার ঠিক প্রমাণ করতে হবে, এরকম একটা হ্যাঁ। ফেজে থাকি। হুম। এবার তামাশার ক্ষেত্রে কোন কোন ক্যারেক্টার বা কোন জিনিসটা তোমার খুব অন্যরকম লাগে, অ্যাপার্ট ফ্রম যে বেদের ক্যারেক্টারটা, ওটা তো আমরা জানি, তুমিও বলেছো বারবার। এই বাদেও তো তামাশা কিন্তু আরো অনেক কিছু ছিল, যেমন হচ্ছে ওরাল ট্র্যাডিশনে যে গল্প কি করে মিক্স হয়ে যায়, এটা কিন্তু হুম। তামাশাতে খুব ভালো করে অ্যাড্রেস করেছিল ফার্স্টেই, ওই পিয়ুষ মিশ্রার ক্যারেক্টারটা দিয়ে। যে বাস কাহানি কা মজা লুটো, কাহানি কা মজা লুটো, হুম। যেটা এখন আমরা ওডিসি দেখতে গিয়েও। এক্স্যাক্টলি, এই ওডিসির কথাটাই আমি বলতে চাইছিলাম। তুমি যেটা হ্যাঁ বলছো হ্যাঁ যে রামায়ণ হ্যাঁ মহাভারত ওডিসি একই হয়ে যাচ্ছে, এবার ব্যাপার হচ্ছে হ্যাঁ তুমি দেখবে ইমতিয়াজ আলী কিন্তু নিজেও এটা ফলো করে যে গল্পটা কিন্তু একই। মানে গল্পটা তুমি দেখবে হ্যাঁ, ইমতিয়াজ আলী যদি ঠিক। ওয়ান লাইনারটা তুমি দেখো, যে একটা ছেলে আর মেয়ে একটা কোথাও ঘুরতে যাচ্ছে, তাদের মধ্যে প্রেম হচ্ছে, তারপরে তারা হুম এক হতে পারছে না, আবার যেই আলাদা হয়ে যাচ্ছে, নিজেরাই ডিসাইড করছে হুম আলাদা হুম, হবো। আলাদা যখন হচ্ছে তখন ডিসাইড করছে যে না আমরা তো ভালোবাসতাম, আবার গিয়ে এক ঠিক। জায়গায় হচ্ছে। তো হুম, দেখবে বাই এন্ড লার্জ কিন্তু গল্পগুলো মোটামুটি এই লাইনস এর মধ্যে। কিন্তু ঠিক। ও দেখবে আমার সাথে এটা অ্যাড্রেস করেছে যে একই গল্প তো চলছে, কি যায় আসে, গল্পটা তো ইম্পর্টেন্ট নয়, মোমেন্টসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সোলটা ওই। ইম্পর্টেন্ট। তো ইমতিয়াজ আলী কিন্তু তুমি দেখবে একই গল্প বারবার বানাচ্ছে কিন্তু, যেটা ও হ্যাঁ হ্যাঁ আমার সাথে হ্যাঁ। করেছে ওটা। না, একই গল্প বারবার বানাচ্ছে, এই টপিকটাতে আসবো। আমার এখন আমার পার্সোনালি মনে হচ্ছে যে ইমতিয়াজ আলী নতুন একটা ফেজে ঢুকে গেছে। যেমন ধরো অনেক ডিরেক্টরই আগে এক ফেজের ডিরেক্টর ছিল, পরে টোটালি অন্য ডিরেক্টর, অনুরাগ বসু ধরো, বা এরকম হুম। অনেকেই আছে, মৃণাল সেনও কিছুটা ওরকম ছিল। এবার ইমতিয়াজ আলীর ক্ষেত্রে না, মানে আমার এখন মনে হচ্ছে যে এই मैं वापस आऊंगा বা আগের ছবিটা অমর সিং চামকিলা, ওর খুব হিস্ট্রি ডকুমেন্টেশন এবং সমাজ রাজনীতি নিয়ে কিন্তু আরো বেশি কনসাস হয়ে গেছে। মানে যেরকম গ্রেট এক্স্যাক্টলি। পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, ওর কিন্তু ওটা হয়েছে। না, কারণ আমার কি মনে হয় বলতো? আমার কি মনে হচ্ছে, আমি অনেস্টলি বলছি, যে ইমতিয়াজ আলী তবু আগে প্রথম দিকে একটা কমার্শিয়াল ছবি যে হিট দেবো বক্স অফিসে, এই ব্যাপারটা কিন্তু ছিল ওর মধ্যে। এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ টিল হ্যাঁ। লাভ আজকাল ছিল, লাভ আজকাল বলো, হ্যারিমেট সেজাল বলো, দিজ আর অল বক্স অফিস প্রজেক্টস, ঠিক আছে। তো হুম। বা ধরো, আমার কথা হচ্ছে যে কাস্টিং গুলো যে যেভাবে চুজ করেছে, যেভাবে, কিন্তু আমার মনে হয় কি যখন এই কোভিড ফোভিড সব হয়ে গেল, ও কিন্তু এখন আর বক্স অফিস নিয়ে বদার্ড নয়। তাই ঠিক। জন্য কিন্তু তুমি দেখবে অনেক বেশি মানে গল্পগুলোকে এমন ভাবে বলছে, মানে मैं वापस হুম। आऊंगा কিন্তু তুমি দেখবে খুব মেইন স্ট্রিম ওয়েতে গল্পটা বলেনি, কিন্তু তুমি দেখবে ভিসারাল ব্যাপারটা রেখেছে, এই যে দাঙ্গার যে ওই যে সেম সিনটা ফর আছে। অমর সিং চামকিলা। চামকিলাও এক্স্যাক্টলি। তাই, চামকিলা ইজ টোটালি সিনেমাটিক এক্সপেরিমেন্ট ইন ভিজুয়ালস। হ্যাঁ। হ্যাঁ। তো আমি ওটাই বলছি, এখন ও মোর এক্সপেরিমেন্টাল একটা ফেজে চলে গেছে, যেখানে ও দেখেছে যে ভাই আমি সব দেখে নিয়েছি, সাকসেস স্টার সুপারস্টারের সাথে কাজ হুম, করে নিয়েছি, সবই দেখে নিয়েছি। সো আই এম মোর কনসার্ন অ্যাবাউট দ্য স্টোরি নাও, যে আমি কি গল্পটা বলছি। এবং তুমি যেটা বললে পলিটিক্স, হিস্টোরিক্যাল হুম। ডকুমেন্টেশন, এইগুলো আরো বেশি করে চলে এসছে ওর ছবির মধ্যে, এটা ঠিকই বলছো।
মানে চামকিলা কি বলছে, मैं वापस आऊंगाতে যে কোনো ডিরেক্টর এটা বলতে, এই গল্পটা বলতেই হয়তো ভয় পাবে যে এই মুহূর্তে ইন্ডিয়াতে এই গল্পটা বললে তোমায় পাকিস্তান প্রেমী বা এই জাতীয় শব্দতে দাগিয়ে দিতে পারে, এবং সেই এলিমেন্টও ছবিটার মধ্যে কিছু কিছু জায়গায় আছে ওইভাবে দেখতে গেলে। আর পলিটিক্যালি একটু অন্যভাবে বলেওছে, ধরো ওই নাসিরুদ্দিন শাহ যে ক্যারেক্টারটা, ও বলছিল যে চাঁদ পে মার্স কে লোগো কা হামলা হো রা হ্যায়, ওগুলো তো ইনডাইরেক্টলি ওই কথাগুলোই বলছে। তো ওই জিনিসটা আমার ভালো লাগলো যে এই সময় এসে একটা সাকসেসফুল ডিরেক্টর তার ভয়েসটা রেজ করছে, যেখানে কেউ করছে না এখন। না, ছবিটা যেখানে এই শেষ একটা হচ্ছে, যেখানে ওই গানটা আছে ক্যা বিশাল কামাল বিশাল হ্যায়, বিশাল ওখানে ক্যা যে কামাল পুরো হ্যায়, পুরো পৃথিবীতেই যে এই যে যুদ্ধ, মাইগ্রেশন, এই যে এটা যে এটা মানে এটা খালি ইন্ডিয়া রিফিউজি পাকিস্তানের ইস্যুস। ব্যাপার নয়, এটা মানে হ্যাঁ, ওভারঅল থিং। সেইটা মানে খুব সুন্দর করে এক্স্যাক্টলি। মেসেজটা দিয়েছে, খুব কনসিয়াস, মানে একটা মানে সেন্সিটিভ ওয়েতে মেসেজটা দিয়েছে আর কি। আর আমি না মানে ছবিটা যখন দেখেছিলাম, আমরা সবাই দেখেছিলাম এবং খুব খারাপ রেসপন্স ছিল প্রথম 2-3 দিন, মানে বক্স অফিসে খুব খারাপ রেসপন্স ছিল। উইথ টাইম ছবিটা গ্রো করেছে। তার মানে এটা কিন্তু হালকা হলেও অ্যাচিভমেন্ট যে এই টাইমেও, এই ক্লাইমেটেও ও মানুষের মধ্যে একটু হলেও এমপ্যাথি কোথাও গিয়ে রাইজ করতে পারছে, যে মানুষ শুধু এক্স্যাক্টলি। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অন্য জিনিসও দেখতে পাচ্ছে, শয়তানি বাদে বা শত্রুতা বাদে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আমি তোকে বলছি, আমাদের ইন্ডিয়ান সিনেমার এখন একটা খুব বাজে ফেজ চলছে। সেটা হচ্ছে কি, যে মানুষ হয়ে গেছে, এটা একটা তো কিছুটা তো দেখো কোভিড এর একটা ব্যাপার তো হয়েছে, মানুষ প্রচন্ড হুম, ডিসেন্সিটাইজ হয়ে গেছে। ঠিক আছে, হুম, মানে ধরো একটা এই যে এমপ্যাথি বা কোনো ইমোশন যে ফিল করা, এর যে ডিগ্রিটা, আগে ধরো 5%-এ ইমোশন ফিল করতে পারছে, এখন সেটা গিয়ে হচ্ছে 90%-এ। 90%-এর হ্যাঁ, আগে মানুষ নাম কোনো রিয়াক্ট করছে না। এবার তাই জন্য নাম তুমি দেখবে হয়ে গেছে, নাম ডিরেক্টররা, হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ, এবার ডিরেক্টররাও না কি করছে, যাতে ইমোশনটা তোমাকে দর্শককে ফিল করতে পারে, তাই জন্য না হুম, টিটিলেট করছে, এক্সট্রিম লেভেলের হুম, ইমোশন দিচ্ছে। তুমি দেখবে এই যত ছবি হিট ইয়েস, হয়েছে, ধুরন্ধর বলো, অ্যানিমাল বলো, যা যা আছে সব প্যান ইন্ডিয়া হিট টিট, এরা না মানে তোমাকে যে ইমোশনটাই দিচ্ছে, সেটাকে একদম ম্যাক্সিমাম হাই লেভেলে গিয়ে দিচ্ছে। তার মধ্যে কোনো ঠিক। নুয়ান্স বা সাটেলটি নেই, কিন্তু তুমি দেখবে যাই দিচ্ছে, মানে হ্যাঁ, সেটা একদমই তাই, দেশভক্তি হোক, একদমই সেটা তাই। টক্সিক ম্যাসকুলিনিটি হোক, সেটা যাই হোক, দ্যাট ইজ মানে হাইয়েস্ট অর্ডার ডোজ, এবং কতটা তোমাকে টিটিলেট করতে পারে, শক করতে পারে, সেইভাবেই হুম, দিচ্ছে, এবং সেগুলোতেই মানুষ কিন্তু রিয়াক্ট করছে। ইমতিয়াজ আলীর ছবিটা চলার যেটা ভালো সাইন, এখনো কিন্তু মানুষের ওই যে সেন্সিটিভ হুম, ব্যাপারটা আছে, এখনো এখনো সে নুয়ান্সটা ঠিক। খুঁজছে, এটাই ভালো দিক আর কি। হ্যাঁ। এই জিনিসটা মানে আমরা ছোটবেলায় দেখেছি, তুমি তো অবশ্যই দেখেছো, যে মানে ভালো ছবি, ধরো ফ্যান্টম একটা ছবি আনছে, হাসি তো হুম, ফাঁসির মতো ছবিও কিছুটা বক্স অফিস করতে পারছে, বা এরকম এক্স্যাক্টলি। আরো অনেক ছবি ছিল, যে ছবিগুলো খুব একটা বড় স্টারেরও নয়, বড় বাজেটেরও নয়, কিন্তু সেই ছবিটাকে লোকে চান্স দিচ্ছে। কোভিড এর পরে ওই চান্সটা কেন দেয় না, মানে এইটা কি করে চলে গেল, এটা এই চান্স দেওয়ার না, অভ্যেসটা কেন ব্যাপারটা চলে গেল? হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওই ছবিগুলো তো ওটিটিতে চলে আসবে, তো ওগুলো লোকে আর বিগ স্ক্রিনে গিয়ে দেখতে চাইছে না, মানে একটা একটা অল্টারনেট ওয়ে অফ ভিউইং দ্য ফিল্মস হয়ে গেছে আর কি ওটিটির ক্ষেত্রে চলে যেহেতু আসে। তাই জন্য ওই স্পেক্টার, এই তুমি দেখবে এই যে আমি ডিসেন্সিটাইজের কথাটা বললাম না, যে মানুষ এক্সট্রিম ইমোশনস ছাড়া রিয়াক্ট করছে না, এই জন্য তুমি দেখবে সামনের দিনে রাজকুমার হিরানিরও প্রচন্ড প্রবলেম হবে, কারণ রাজকুমার হিরানি কিন্তু ওই গুডনেস বা ফিল গুড ফ্যাক্টরটার উপরই অপারেট করে। এটা আমি প্রীতম এন্ড পেড্রোতে খেয়াল করলাম যে ভাল লাগছে না বিষয়টা, ও যেটা দেখাতে চাইছে ইট ইজ নট ওয়ার্কিং, মানে কোথাও গিয়ে ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে ওই ওয়ার্ল্ডটা। আগে আগে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে রাজকুমার ইরানি দুনিয়াটা একটা ইউটোপিয়ান দুনিয়া, এখন কিন্তু বুঝতে হ্যাঁ, পারি যে এটা ইউটোপিয়া, ইট ইজ নট রিয়েল। এক্স্যাক্টলি। তো ওটাই হয়ে আছে। এটা এটা তো রাজকুমার এটা হিরানি তো কিন্তু হবে। সামনের দিকে হলের জন্য সিনেমা বানালে প্রচন্ড চাপ হবে কিন্তু, সেটা কিছুটা সাইন তো বাহ, তুমি ডাঙ্কিতে দেখেইছো। ঠিক আছে, হুম, কারণ কি হবে বলতো, মানুষ এখন না মানে ওই এক তো এক্সট্রিম ইমোশন আমি তোমাকে বলছি, আর দ্বিতীয় হয়েছে কি, তুমি দেখবে ইন্টারনেট ফিন্টারনেট আসার জন্য কি হয়েছে না, মানুষ প্রচুর ইনফরমেশন না তার কাছে পৌঁছাচ্ছে, প্রচুর প্রচুর ইনফরমেশন। এবার সেই ইনফরমেশনটাকে না মানুষ কিন্তু প্রসেস করতে পারছে না, মানে তোমার কাছে হুম। ধরো প্রচুর প্রচুর ইনফরমেশন আছে, কিন্তু সেটাকে তুমি অ্যাসিমিলেট করছো কি করে, হজম করছো কি করে, এবং তুমি সেটার মানে জিসটা কি বার করছো, হোয়াট ইজ ইউর টেক আওয়ে, আমি আমি এটা মানুষ করছি না, আমার কাছে বুঝছে ধরো না। এখন ইনফরমেশন ধরো আসছে, আমরা কিন্তু হ্যাঁ, কেউ হজমও করছি না, আমরা জাস্ট স্কিপ এগোচ্ছি, নেক্সট নেক্সট এক্স্যাক্টলি। নেক্সট নেক্সট এবার নেক্সট। এবার এতে কি হচ্ছে, ব্রেনটা না, ব্রেনটা যেভাবে অপারেট হচ্ছে, এবার ব্রেনটা না মানে র জিনিসপত্র, ঠিক আছে, মানে এই যে একটা ইউটোপিয়ান জিনিস যেটা ধরো আমি নেই আমার কাছে, কিন্তু আমি অ্যাসপায়ার করছি হোক, এই ব্যাপারগুলো না মানে এই ফিলিং গুলো চলে গেছে ব্রেন থেকে, চলে গেছে, বুঝতে পারলে তো, চলে মানে গেছে। ব্রেন প্রচুর, তুমি হুম, দেখবে তাই জন্য তুমি দেখবে মানুষের মধ্যে না প্রচন্ড বেশি একটা রাগ নেগেটিভিটি এমনি, মানে দেখবে একটা একটা নেচার চলে এসছে মানুষের, যে ইফ সামবডি ক্যান ব্লিড, হি ক্যান বি ব্রিং ডাউন, হি ক্যান বি ব্রট ডাউন। তো
তো যাকেই দেখছে মানে সেই লোকটা যাই অ্যাচিভমেন্ট থাকুক, যাই করুক, যেরকমই হোক, তাকে তুমি দেখবে অ্যাটাক করছে, ঠিক আছে, নিজের রাগ বার করছে, নিজের ফ্রাস্ট্রেশন বার করছে। মানুষ কিন্তু এটা পুরো অন্য রকমই হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আর ওই আগের লোক নেই। তো সেখানে রাজকুমার অ্যাপোক্যালিপস আসছে হিরানির একটা, নাকি? হ্যাঁ হ্যাঁ, কলি পিকে চলে গেছে, কলি পিকে চলে গেছে, অ্যাপোক্যালিপস আসছে এবার আস্তে আস্তে। হ্যাঁ মানে ওই যে বলছি, এমপ্যাথির ডোজ সব কমে গেছে। তো কি হবে, রাজকুমার হিরানির ছবি এরপরে যখনই আসবে না, ওটা যে জোনের মধ্যে যেটা তোমাকে মেক বিলিভটা করাতে চাইছে, যে ওয়ার্ল্ডটা, যে গুডনেসটা বা যে হিউমারটা, সেটা আমার মনে হয় এরপরে লোকে আর সেম ভাবে রিয়াক্ট করবে না। আমারও সেটাই কারণ মনে হয় লোকে যে ওই, মানে আমার এটা আনটিল এন্ড আনলেস রাজকুমার হিরানি ওভাবে ক্রাফটটাকে ওইভাবে মেনটেন করতে পারলো, যেটা হয়তো ইমতিয়াজ এটাতে কিছুটা পারলো, সেটা যদি পারে তবে হয়তো করতে পারে কিছুটা ওয়ার্ক। আচ্ছা, এবার ইমতিয়াজ আলী নিয়ে কথা বলছি, লাভ নিয়ে কথা না বললে হবে না। না তো কিছু আমি বলছি ইমতিয়াজ কি, আলী, ইমতিয়াজ আলীরও এই তুমি নিজে বললে যে চামকিলা বা এই সিনেমাটাতে তুমি দেখবে একটা সার্টেন কাইন্ড অফ ভায়োলেন্স কিন্তু এসেছে। মানে যেটা বললাম যে মানুষের মধ্যেও যেরকম ভায়োলেন্সটা বেড়ে গেছে, সেটা কিন্তু ওর সিনেমার মধ্যেও এসছে। তুমি দেখবে অমর সিং চামকিলাতে খালিস্তানি টেররিস্টরা ওকে থ্রেট দিচ্ছে, প্রথম সিনটা শুরুই হচ্ছে দিলজিৎকে গুলি করে দিচ্ছে। আমি বলছি ও কিন্তু নিজের মতো করে একটা সার্টেন কাইন্ড অফ ভায়োলেন্স কিন্তু নিয়ে আসছে। আগে কিন্তু ওর গল্পতে এই পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা এই ভায়োলেন্সটা ছিলই না, ইট ওয়াজ অ্যালুফ অফ দ্যাট। বা এটা मैं वापस এটা আমি आऊंगा তোমায় একটা হুম, তোমায় একটা ইনফরমেশন দিই এই ব্যাপারটা নিয়েই, যে আগের হুম, এরকম ডিরেক্টর ছিল কিন্তু এখন এই রিসেন্ট এই পলিটিক্যাল ক্লাইমেটে এবং মানুষের চেঞ্জ, রাজনীতির চেঞ্জ সবকিছুর জন্য দিবাকর ব্যানার্জিকে আমরা কিরকম ছবির জন্য জানতাম, খোসলা ঘোষলা, হুম। সাংহাই, এরকম। আমি রিসেন্টলি দিবাকর ব্যানার্জির ওই ছবিটা দেখলাম, ওটা আমি জানি না দেখেছো কিনা, কোথাও রিলিজ নেই, তিস, আচ্ছা দেখেছো তুমি? তিস বলে একটা, আমি দেখেছি ওই আমাদের ওই ফেস্টিভ্যালে এসেছিল, ছায়ানট বলে একটা ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওই ইঞ্জিনিয়ারিং ফেটসু ডিপার্টমেন্টের একটা ফেস্টিভ্যাল হয় আর কি, ঠিক আছে, হুম, ছায়ানট, ভালো ভালো ছবি আসে, খারাপ খারাপ হলে। তো সেই ছায়ানটের মধ্যে ওটা দেখেছিলাম, হি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম মেকার। মানে সন্দীপ আর পিঙ্কি ফারারেক একটু হলেও মনে হচ্ছিল যে এবার হয়তো প্যাটার্নটা বদলাচ্ছে। নাও হি ইজ টোটালি আ পলিটিক্যাল ফিল্ম মেকার, অ্যাবসলিউট পলিটিক্যাল ফিল্ম মেকার এই আচ্ছা। ছবিটাতে। ও মানে ও না কিরকম করেছে তিস তো বলতো, আমার তিনটে মনে হয় টাইম লাইন ধরেছে। নেটফ্লিক্সের কাছে আছে। তিস তো মনে হয় নেটফ্লিক্স হুম, কিনে নিয়েছে, তারপরে মনে হয় ওরা রিলিজ করছে না বহু বছর ধরে। ওটা ওটা বিক্রি করতে পারবে না, ওটা বিক্রি করতে পারবে না, ওটা ডাইরেক্ট হচ্ছে ফ্যাসিজমের এগেনস্টে। মানে আচ্ছা। তিনটে টাইম তিনটে টাইম লাইন আছে, একটা টাইম ধরছে, বেশি বলবো না, তুমি পরে নিশ্চয়ই কখনো দেখবে। তো ওই পরের টাইম লাইনটা কিরকম বলতো, যে মানে 2040-40 সাল, ঠিক আছে, সেখানে হচ্ছে গিয়ে যে টেকনোলজি এবং হচ্ছে রাজনীতি পুরোটাই আপার ডাউনে চলে গেছে, একদম পিক ফ্যাসিজম। আর আগে হচ্ছে মানে তোমার 80-90 সালের একটা একটা কাশ্মীরের টাইম লাইন আছে, ওই টাইম লাইনটা বিউটিফুল, মানে অসাধারণ। মানে কাশ্মীরকে এখন তো বহু ছবিতে দেখাচ্ছে ওই কাশ্মীরের জেনোসাইড, ওখানে ওর ইন্টারপ্রিটেশনটা খালি দেখবে, বিশাল। আর আরেকটা হচ্ছে মিডিল টাইম লাইন, মানে এই টাইম লাইনটা যেটা দিয়ে যাচ্ছি, ধরো 2019 থেকে 2020-25 ওরকম, এই তিনটে টাইম লাইনে ডিল করছে, সেখানে কিভাবে কিভাবে সমস্যা পাল্টাচ্ছে। ধরো মানে কাশ্মীরে হলো যে মুসলিমরা হিন্দুদের উপর অ্যাটাক করলো, 2019 থেকে 25-এর মধ্যে হিন্দুরা মুসলিমদেরকে ডিস্টার্ব করছে, বা একটা পলিটিক্যাল পার্টি মুসলিমদেরকে ডিস্টার্ব করছে। তারপরেরটা যাচ্ছে একদম অন্য জায়গায়, ওটা মানে বলছে যে সব হয়ে গেছে, যা গল্প হওয়ার হয়ে গেছে। তো হি ইজ টোটালি চেঞ্জ। আমার আমার মনে হয় এইটাই হচ্ছে আর্টিস্টদের ব্যাপার, যে মানে উইথ সময়টা যেরকম করে এগোচ্ছে, ওদের মধ্যে ইভলভেশনটা ওভাবে হয়েই যাচ্ছে, হুম। এটা তুমি একটা বিষয় তুমি যে এটার হচ্ছে। কথা বললে, এই মানে যে ফিউচারিস্টিক ডিস্টোপিয়ান সোসাইটি, একটা দেখবে এই আমাদের দীপা মেহতার একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, অনেক আগে এসেছিল, প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, হুমা কুরেশি ছিল, লেলা বলে, দেখেছো? আচ্ছা, দেখিনি। আরে ওটা দেখো, আমি ওটা নেটফ্লিক্স মনে হয় এটা লুকিয়ে ফুকিয়ে এটা কার দিয়েছে, বললে, দেখা দীপা মানে মেহতা না bounce মীরা করে। নায়ার? না না, দীপা মেহতা, দীপা মেহতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওটা মনে হয় নেটফ্লিক্স লুকিয়ে ফুকিয়ে দিয়েছে, আমি জানি না, মানে জীবনে দেখতে পাই না এর মধ্যে, কিন্তু নিশ্চয়ই হুম, থাকবে। ওখানে হুম। দেখিয়েছিল ফিউচারে তাজমহল ব্লাস্ট করে দিচ্ছে, তাজমহলটাকে ব্লাস্ট আরে, করে দিচ্ছে। নেটফ্লিক্স যখন এসছিল তখন কি কি ছবি নিত, এখন কি কি নিচ্ছে দেখো খালি। হ্যাঁ, ব্রাহ্মণ সেটাই। নামান নিয়েছিল তখন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্রাহ্মণ নামান দিয়ে শুরু করেছিল। তারপর একটা ছবি ছিল ঘুল বলে একটা ছবি ছিল, বিশাল হ্যাঁ, ওই পলিটিক্যাল ছবি তামিলনাড়ুতে কিন্তু। ছিল। ও তো হ্যাঁ বিদেশি হ্যাঁ হ্যাঁ ডিরেক্টর, হ্যাঁ, প্যাট্রিক বিশাল গ্রামান ছবি। বলে একজন film ছিল, হ্যাঁ। এখন এগুলো ভাবাই যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এবার একটু ইমতিয়াজ আলী যে লাভটাকে যেভাবে দেখায় প্রতিবারই, সে জাবু ইমেট থেকে টিল নাও, হুম, मैं वापस आऊंगा, পিপল কানেক্ট উইথ দ্যাট লাভ, বাট ওয়াই, হুম। মানে কেন, এটা কেন তোমার কি মনে হয়?
ওগুলো তো বললে, কিছু কিছু জিনিস বললে, তাও হ্যাঁ, আমার মনে হয় কি বলতো, মানে দেখো আমার মনে হয় ইয়াশ চোপড়া এটা খুব ভালো করতে পারতো আগে, আর তারপরে ইমতিয়াজ আলী করতে পারে, মানে খুব সারফেস লেভেলে না রেখে একটা যে ডেপথ নিয়ে আসে। বাই দ্য ওয়ে ইয়াশ চোপড়ারও কিন্তু ফিমেল ক্যারেক্টার খুব স্ট্রং হতো সিনেমাতে, খুব স্ট্রং, খুব মানে স্ট্রং। সেই সময় দাঁড়িয়ে আর কি। এবার দিওয়ারাই দেখো, দিওয়ার ফিওয়ার থেকেই খুব ভালো ক্যারেক্টার অনেক হ্যাঁ, সময় বলি। আমি বলছি চাঁদনি বলে একটা সিনেমা আছে, ওখানে শ্রীদেবীর চরিত্রটা খুবই স্ট্রং। না আমার মনে হয় কি বলতো, মানে ইমতিয়াজ আলী লাভটা লোকে কানেক্ট করে বিকজ আগে ওই একটা সার্টেন কাইন্ড অফ ডেপথ আছে, একটা সুফিজম আছে ওটার মধ্যে, ঠিক আছে, মানে একটা, মানে ধরো লেলা মজনু যেটা ও ডিরেক্ট করেনি, লিখেছে, তুমি দেখবে যে ওই আগে মানে ভালোবাসাটা এমন কি বলতো, মানে যেটা ও নিজে বারবার বলে যে আজকের যে ইউথ, তুমি দেখবে প্রত্যেকটা জেনারেশন বলে যে পরের জেনারেশন ভালোবাসা বোঝে না, আজকের দিনে আর কি প্রেম হয়, আমাদের যুগে প্রেম হতো। কিন্তু ওর বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা জেনারেশনই খুব হাংরি ফর লাভ, এবার তারা পাচ্ছে না, এবং আজকের দিনে তো আরো বেশি করে, যেখানে এত বেশি অপশন, এত বেশি ডিস্ট্রাকশন। তো ও বলছে যে আমি এই যে একটা মানে মানে আইডিয়াল কনসেপ্ট অফ প্রেম, আগে ইউটোপিয়া, সেটাই দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে, সেটা লেলা মাজনুতে যে প্রেমটা দেখাচ্ছে ওটা আজকের দিনের প্রেম একেবারেই নয়। কিন্তু মানুষ যেটা না। ধরো পাচ্ছে না, সেটা সেটা কোথাও গিয়ে খুঁজছে আর কি, যে এরকম হলে মানে ভালো হতো আর কি। তো সেটাই আমার মনে হয় যে ওটা খুব সুন্দর করে দেখাতে পারে, এবং তার মধ্যে আগে খুব রিলেটেবল ক্যারেক্টার্স, ফ্লড ক্যারেক্টার্স দেখায়। তো সেটা কোথাও গিয়ে লোকে রিজোনেট করে আর কি, যেটা আমি আগেও বললাম আর কি। তো এটাই আমার মনে হয় যে খুব রিয়েল ভাবে ট্রিট করতে পারে জিনিসটাকে। ওটা তো দেখো একটা প্রত্যেকটা ডিরেক্টরের একটা সিগনেচার, যে কেউ ধরো অ্যাকশন জনরাটা ভালো হ্যান্ডেল করতে পারে, কেউ থ্রিলার ভালো হ্যান্ডেল করতে পারে, কেউ হরর ভালো হ্যান্ডেল করতে পারে, তো ইমতিয়াজ আলী লাভ স্টোরি হ্যান্ডেল করতে পারে ভালো করে, হিউম্যান ক্যারেক্টার্স গুলোকে বোঝে ভালো আর কি। আমার মনে হয় লাভ স্টোরির জন্য তোমাকে না প্রচন্ড, মানে যদি লাভ স্টোরি ভালো বানাতে হয় তোমাকে প্রচন্ড সেন্সিটিভ হতে হবে। সেটা আমার ইমতিয়াজ ঠিক আলী ঠিক। কথাবার্তা এর মধ্যে খুব মনে হয় আর কি, যে হি ইজ ভেরি সেন্সিটিভ এবার পার্সন আর কি। সেটা তো আছে, কিন্তু লাভের ক্ষেত্রে লাভ বিষয়টা এরকম যে ধরো বয়সের সাথে সাথে তোমার তোমার ওই দৃষ্টিভঙ্গিটাও পাল্টাচ্ছে ভালোবাসার প্রতি। কোথাও কি হয়তো মানে ছোটবেলার মতো অ্যাজ রোমান্টিক থাকছেও না, সেখানে এতদিন ধরে রাখাটাও বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটাই আর এবং যুগ পাল্টাচ্ছে, এটাই। টেকনোলজি পাল্টাচ্ছে, সেখানেও ধরে রাখাটা আর কি। ঠিক। ঠিক আছে, ইমতিয়াজ নিয়ে মোটামুটি আমরা এখানেই গোটাই, নইলে দুটো খুবই বড় হয়ে যাবে। ঠিক হ্যাঁ, আছে, এটা এন্ড করি, পরেরটা শুরু করি। ওকে। ওকে ওকে।